আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে তোমাদের জন্য যে টপিকটা নিয়ে আলোচনা করব আমরা সেই টপিকটা হচ্ছে মূলত তাপগতিবিদ্যার রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে। রুদ্ধতাপীয় প্রক্রিয়াকে ইংলিশে বলা হয় এডিয়াবেটিক প্রসেস। তো আমি গত ক্লাসে সমষ্ণ প্রক্রিয়া এবং সমষ্ণ প্রক্রিয়ার ম্যাথগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে আলোচনা করব এবং এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যেসব ফ্যাক্টগুলা বা তথ্যগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই খুব সুন্দর করে টপিকের নাম দিবা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, দেন আসলে নোটগুলা করা শুরু করবা। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা কি তোমাদেরকে আমি প্রথম দিকে বলেছিলাম। রুদ্ধতাপীয় প্রক্রিয়া হলো যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমে বাহির হতে কোনো তাপ প্রবেশ করে না বা ভিতর থেকে বাহিরে কোনরূপ তাপ যেতে পারে না, অর্থাৎ কোনো তাপের আদান প্রদান হয় না, সেই প্রক্রিয়াটিকে বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া। অর্থাৎ এক্ষেত্রে তাপের কোনো আদান প্রদান হয় না। তাহলে সংজ্ঞাটা তুমি কি লিখবা? যে তাপগতীয় প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হয় না, অর্থাৎ কোনো তাপ বাহিরে যেতে পারে না বা বাহির হতে কোনো তাপ সিস্টেমের অভ্যন্তরে প্রবেশ করতে পারে না, কমা, সেই তাপগতীয় প্রক্রিয়াকে বা তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি বলেছি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে আমাদের যে জিনিসটা ডি কিউ অথবা ডেল কিউ যেটা আছে এটা কত? 0। ঠিক আছে, তো সংজ্ঞাটা লেখার পর লিখবো হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এটা। তো তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ হলো, তো এটা তোমরা জানো, আমরা জানি হচ্ছে ডি কিউ ইকুয়াল টু হচ্ছে ডি ইউ প্লাস ডি ডব্লিউ। তাহলে সুতরাং এটা যদি 0 হয়, ধরো বা দিয়ে যদি আমি করি এটা 0, তাহলে ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে সুতরাং বলতো আমার এখানে ডিডব্লিউ ইকুয়াল টু কি হবে? ডিডব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিইউ। এর দ্বারা বোঝাচ্ছে হলো এই যে ডিডব্লিউ হচ্ছে মাইনাস ডিইউ, তো এর দ্বারা বোঝাচ্ছে তোমার সিস্টেমটার উপরে কাজ হতে হবে। সিস্টেম পরিবেশের উপর কাজ করছে না, তার মানে সিস্টেমের উপর কাজ করতে হবে। এক্ষেত্রে অনেকগুলো ব্যাপার হইতে পারে। সেটা কিরকম? এই যে অভ্যন্তরীণ শক্তিটা আছে না, এটার পরিবর্তন ঘটতে হবে। এটা কিভাবে পরিবর্তন ঘটতে পারে? এটাতে কয়েক ধরনের পরিবর্তন। ধরো অভ্যন্তরীণ, এটার যে অভ্যন্তরীণ শক্তিটা আছে, এই দেখো তুমি এত পর্যন্ত লেখা কিন্তু তোমার নোটটা শেষ, এখন কিছু বোঝার জিনিস আছে সেটা আমি তোমাদের ক্লিয়ার করি। তো তোমাকে কখনো কখনো এটা হচ্ছে এই মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা কিভাবে হবে, এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কিছু শর্ত আছে। ধরো রুদ্ধতাপীয় প্রক্রিয়া হতে হবে, এটার জন্য তোমাকে তাপ কুপরিবাহী পাত্র হতে হবে। তাপ কুপরিবাহী পাত্র। তাহলে তোমাদেরকে আমি সমষ্ণ প্রক্রিয়া বলেছিলাম সিস্টেমটা হতে হবে তাপ সুপরিবাহী, কিন্তু এক্ষেত্রে হতে হবে তাপ কুপরিবাহী। কুপরিবাহী মানে ভিতর থেকে তাপ বাহিরেও যেতে পারবে না, বাহির থেকে তাপ ভেতরেও আসতে পারবে না। দেন তোমাদেরকে আরেকটা বিষয় মনে রাখতে হবে, এই প্রক্রিয়াটা খুব দ্রুত ঘটে। মানে তোমার ধরো এখানে তো কিছু পরিবর্তন, তুমি বলবো যে বাইরে থেকে ভিতর তাপ না আসলে, ভিতর থেকে বাইরে তাপ না গেলে কোনো কি পরিবর্তন ঘটছে? এভাবে তো পরিবর্তন ঘটে না। তবে যদি এর আয়তন পরিবর্তন হিসাব করতে চাই বা চাপ পরিবর্তন করে কোনো কিছু আমি করতে চাই, তাহলে আমাকে এখানে কি ধরনের বা কিভাবে পরিবর্তন ঘটাইতে হবে? এখানে পরিবর্তনটা ঘটাইতে হবে খুব দ্রুত, খুব হঠাৎ করে ঘটাইতে হবে, আকস্মিকভাবে ঘটাইতে হবে। যেমন তুমি বলতে পারো রুদ্ধতাপীয় প্রক্রিয়া আছে এরকম কোন মানে কুপরিবাহী, তাপের কুপরিবাহী এরকম কোন সিস্টেম কি আপনি বলতে পারবেন? তোমরা বাসায় কিন্তু চায়ের ফ্লাস্ক দেখেছো, ঠিক আছে? যে ফ্লাস্ক দেখেছো সেই ফ্লাস্কে কিন্তু আমরা অনেকক্ষণ চা গরম করে বা গরম পানি গরম করে রেখে দিতে পারি, এখানে তাপ বাহিরেও যায় না, বাহির থেকে তাপ ভেতরেও আসে না। আর তোমার যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়া একটা উদাহরণ দিতে হয় যে হঠাৎ কোনো পরিবর্তন, যেমন হঠাৎ করে ধরো চাকা ব্রাস্ট হয়ে যায় না, এই পরিবর্তনটা হচ্ছে হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, খুব দ্রুত যেটা পরিবর্তন ঘটে। তো এই টাইপের অনেক আকস্মিক বা হঠাৎ পরিবর্তন ঘটতে হবে, বা যে কোনো কিছু মানে যে কোনো একটা সিস্টেমের আয়তন হঠাৎ করে 3 গুণ হয়ে গেছে বা হঠাৎ করে অর্ধেক হয়ে গেছে, হঠাৎ করে আকস্মিক খুব দ্রুত, এই কথাগুলো দিয়ে তোমাকে বুঝতে হবে হচ্ছে এটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ভিতরের অভ্যন্তরীণ শক্তিটা হ্রাস পেতে পারে, আবার বাহির থেকে তোমার এক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি যখন তুমি বাইরে থেকে সিস্টেমটার উপর কাজ করবা তখন অভ্যন্তরীণ শক্তি কি বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ ধরো ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে যদি কোনো কাজ করতে হয়, মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ধরো একটা কাজ করতে হবে, এই কাজটা করতে হলে তোমায় কে কাজ করবে? তুমি তো বাইরে থেকে কোনো তাপ দিচ্ছ না, কোনো তাপ না দিলে এই যে এর ভিতরে যে অভ্যন্তরীণ শক্তিটা আছে সেই অভ্যন্তরীণ শক্তিটাই নিজে কি করবে বলতো? সেক্ষেত্রে
অভ্যন্তরীণ শক্তিটা নিজেই এই কাজ সম্পন্ন করবে, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি থেকে কিছু তাপ এক্ষেত্রে পুরো সিস্টেমের জন্য কাজ সম্পাদন করবে, এটাই হচ্ছে আসলে। আর এটা যেহেতু এই কাজের মানটা হচ্ছে ঋণাত্মক, এটা দ্বারা বোঝাচ্ছে হলো এক্ষেত্রে কি হচ্ছে বলতো, এক্ষেত্রে কাজটা ঋণাত্মক, অর্থাৎ সিস্টেম পরিবেশের উপর কাজ করছে না, পরিবেশ বরং সিস্টেমের উপর কাজ করছে, এটা দ্বারা এটাই বোঝাচ্ছে। কারণ আমরা জানি যদি ডিডব্লিউ পজিটিভ হয় তাহলে সিস্টেমটা পরিবেশের উপর কি করে, কাজ করে। তো এটা থেকে আশা করছি তোমাদের এই টপিকটা ক্লিয়ার হয়েছে। তাহলে গাণিতিক সূত্রের রূপটা হইলো এটা, দেন তোমাকে লিখতে হবে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার শর্তগুলো হলো, শর্তগুলো কি কি। এক নম্বরে তোমাকে লিখতে হবে শর্ত পয়েন্টের নাম দিয়ে তুমি এক নম্বরে লিখে হচ্ছে সিস্টেমটি তাপের কুপরিবাহী হতে হবে, কুপরিবাহী হতে হবে, এটা এক নাম্বার পয়েন্ট। আবারও বলছি সিস্টেমটি বা পাত্রটি তাপের কুপরিবাহী হতে হবে। দেন 2 নাম্বার, এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে কোনো পরিবর্তন খুবই আকস্মিক বা খুবই দ্রুত বা হঠাৎ করে হতে হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে হলো আমাদের তাপগতিবিদ্যার এই যে সমস্যার রুদ্ধতাপীয় প্রক্রিয়া রয়েছে সেটার শর্ত চলে গেল। তাহলে তাপগতিবিদ্যাতে যে আমাদের রুদ্ধতাপীয় প্রসেস বা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেসটা আছে সেটাকে আমরা সংজ্ঞায়িত করলাম, তার জন্য গাণিতিক রূপটা কি হয় সেটাও দেখলাম, দেন তার শর্তগুলোও জানলাম। এক্ষেত্রে এবার আসি তার ক্ষেত্রে আমাদের কি কি সূত্র কার্যকর হয় সেটা একটু আমরা দেখি। এবং সেই ব্যাপারটা হচ্ছে হলো খেয়াল করো তোমরা, সমস্যা প্রক্রিয়ায় তোমাদেরকে বলেছিলাম হচ্ছে হলো যে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, কিন্তু পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, কিন্তু রুদ্ধতাপীয়ের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট নয়। এখন লিখবা তোমরা, নিচে লিখবা রুদ্ধতাপীয়ের ক্ষেত্রে বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে দিয়ে আমি এখানে লিখছি, দেখো রুদ্ধতাপীয়, তোমরা এভাবে লিখবা না, রুদ্ধতাপীয় পুরো লিখবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে দিয়ে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট এটা হবে না, কারণ আমাদের এটা হচ্ছে সমস্যা প্রক্রিয়ার ক্ষেত্রে। আসলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা, এটা কি গামা, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। এটা হচ্ছে রুদ্ধতাপীয় ক্ষেত্রে সম্পর্ক বা হচ্ছে চাপ এবং আয়তনের মধ্যকার সম্পর্ক। এই গামাটা কি, এই গামাটা হচ্ছে স্থির চাপে, দেখো আবারও বলছি, এই গামাটা হচ্ছে হলো স্থির চাপে, আচ্ছা এটা আমি বুঝাবো অবশ্যই তোমাদেরকে, আমি জাস্ট বলে রাখি, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, কার, কোন গ্যাসের। আবারও বলছি, স্থির চাপে কোন গ্যাসের মোলার আপেক্ষিক তাপ ডিভাইডেড বাই স্থির আয়তনে কোন গ্যাসের, ওই একই গ্যাসের মোলার আপেক্ষিক তাপের অনুপাতটাই হচ্ছে হলো গামা, ঠিক আছে। তাহলে এই গামাটা কি আমরা তাহলে জেনে গেলাম। এখন খেয়াল করো, আমি এটা অবশ্যই তোমাদেরকে লিখেই দিব যে গামাটা কি। তো এই গামাটা আবারও বললাম, কোন গ্যাসের স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ ও স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের অনুপাত হচ্ছে গামা। এই গামাটা কিভাবে আসলো বা কি এটা সম্পর্কে এই গামার পরিচয়, এগুলো আমরা আরো সামনের দিকে জানতে থাকবো। তো এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি বলতো, সেটা এই একটা সূত্র, এটা একটা সূত্র গেল, এর ক্ষেত্রে আরো সূত্র আছে, সেটা কি, সেটা হচ্ছে টিভি গামা মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। দেন আরো আছে, এটা আরেকটা সূত্র আছে, টিপি 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই যে এই সূত্রগুলা, তো এই ক্ষেত্রে এই সূত্রগুলো এভাবে দেখো তুমি, এটাকে কিন্তু এটা এই দুইটা কনস্ট্যান্ট হলে এটাকে আমরা কি লিখতে পারবো বলতো, P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা, এটাকে এভাবে লেখা যাবে। তারপর এটা কি লেখা যাবে বলতো, T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V2 গামা মাইনাস 1, এটাকে এভাবে লেখা যাবে। দেন এই সূত্রটাকে কিভাবে লেখা যাবে বলতো, তো এই সূত্রটাকে পাশে দিয়ে তোমরা লিখে রাখতে পারো, বা দিয়ে এভাবে লিখে রাখতে পারো, বা দিয়ে এইটা যখন লিখছো এগুলো বা দিয়ে পাশে লিখে রাখতে পারো, এটারও বা দিয়ে লিখতে পারো, সেটা হবে T1 P1 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু হচ্ছে T2 P2 1 মাইনাস গামা বাই গামা। তো এই সূত্রগুলো হচ্ছে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য কাজে লাগাবো। তুমি বলতে পারো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি টেম্পারেচার চেঞ্জ হয়, সমস্ত প্রক্রিয়ায় কোনো তাপমাত্রা পরিবর্তন হয় না রুদ্ধতাপ, হ্যাঁ অবশ্যই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় টেম্পারেচার পরিবর্তন হবে। এই জন্য
চাপ এবং আয়তন পরিবর্তন দুইটা তো হয়ই, সাথে সাথে তাপমাত্রারও পরিবর্তন ঘটে। এই জন্য আমাদের এই তাপমাত্রার সম্পর্কগুলো আসছে। এটা হচ্ছে তাপমাত্রা এবং চাপের সম্পর্ক, আর এটা হচ্ছে তাপমাত্রা এবং আয়তনের সম্পর্ক, আর এটা হচ্ছে চাপ এবং আয়তনের সম্পর্ক। কথাগুলো খুব ভালো করে তোমাদেরকে একটু লক্ষ্য করতে হবে। দেন একটা কথায় আসেন। আচ্ছা, আপনি বলেছেন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি হয়, তাপমাত্রা পরিবর্তন ঘটে। এটা কিভাবে ঘটে? আপনি তো বাইরে থেকে তাপ ভিতরে দিচ্ছেন না, ভিতর থেকে তাপ বাইরে নিচ্ছেন না, তাহলে কিভাবে ঘটে? তুমি চিন্তা করো তো, সামহাও যদি কোনো সিস্টেমের উপর আমি কাজ করি, বাহির হতে সিস্টেমের উপর কাজ করি, তাহলে এক্ষেত্রে কি হবে বলতো? এক ধরনের ব্যাপারটা তুমি এভাবে চিন্তা করো, যখন তুমি সিস্টেমের তুমি একটা সিস্টেমে কাজ করতে চাচ্ছ সিস্টেম থেকে যখন তুমি কাজ করতে চাও, আসলে তখন সিস্টেমের দেখো যে তোমার গ্যাসগুলো আছে ভিতরে, তার অভ্যন্তরীণ শক্তি দিয়ে কাজটা করতে হচ্ছে। তাহলে অভ্যন্তরীণ শক্তিটা দিয়ে যখন তুমি কাজটা করতে চাইবা, এর মানে হলো ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। কোন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে সেখানে হবে কি বলতো, সেখানে গ্যাসের অণুগুলোর তাপমাত্রা হ্রাস পাবে। বা সামহাও যদি তুমি বাইরে থেকে কোনোভাবে কাজের মাধ্যমে ভিতরের অণুগুলোর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করো, তাহলে সেক্ষেত্রে হবে কি বলতো, সেক্ষেত্রে ওই গ্যাস অণুগুলোর যে আমার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে, সেই অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধির সাথে সাথে তোমার ওখানকার তাপমাত্রাও বৃদ্ধি পাবে। কারণ তুমি অভ্যন্তরীণ শক্তি মনে আছে, আমি তোমাদেরকে গত ক্লাসে করিয়েছিলাম, যেমন এটা লিখেছিলাম সিপি আর ডিটি। সিপি ডিটি থেকে তো অভ্যন্তরীণ শক্তি যদি সিপি ডিটি হয়, তো এটা খেয়াল রাখতে হবে যে আমাদের এখান থেকে যে এই অভ্যন্তরীণ শক্তিটা ডিইউ সিপিডিটি, তাহলে এখান থেকে আমাদের এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে। এটা যত খেয়াল করো, এটা যত বাড়বে এটা তত বাড়বে, আবার এটা যত কমে যাবে এটাও তত কমে যাবে। তো আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে আসলে আমাদের কি, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে গ্যাসের অভ্যন্তরীণ শক্তির উপর কি তাপমাত্রাগুলো নির্ভর করে। অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে তাপমাত্রা হ্রাস পায়, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে তাপমাত্রা বৃদ্ধি পায়। আশা করতেছি তোমরা এই টপিকগুলো নিয়ে কোনো ক্যাচাল হবে না, তোমাদের ইজিলি বুঝতে পারবা। এবার আসো, তোমাদেরকে আমার দেখাতে হবে হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফটা। তোমরা সমস্ত প্রক্রিয়ার গ্রাফ দেখেছো, এবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ। পয়েন্টের নাম দেওয়া হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ। আমি জানি না তোমাদের এক্ষেত্রে বুঝতে কোনো অসুবিধা হবে কিনা, যদি আমি এই যে এখন দেয়ালে টাঙিয়েছি বোর্ডটা যদিও একটু ছোট, আসলে এছাড়া এই মুহূর্তে এর চেয়ে বেটার কিছু ব্যবস্থা করা উপায় বা সম্ভব হয়নি আমার পক্ষে। আর আসলে তুমি বলতে পারো স্যার আপনি একটা বোর্ড কিনতে পারছেন না, এদের একটা বোর্ড নিয়ে আপনি ক্লাস দিচ্ছেন। বোর্ড তো ইজিলি কেনা যায়, বাট আমার আসলে রুমটাতে মানে চারপাশে এত কিছু ছড়াই ছিটে আছে যে আমি আসলে আলাদা একটা স্টুডিও করবো এরকম অবস্থা নাই। যার কারণে তুমি দেখতে পাবা যে আমি এই জায়গাটা করছি। তোমার এতদিন দেখছো যে আমার কি ভিডিও করলে ওই পাশে দিয়ে অ্যাকোরিয়াম একটা ছোট করে দেখা যায়, তো এই যে আমার পিছনে অ্যাকোরিয়ামটা হচ্ছে আমার পিছন দিকে আছে। তো তারপরে আমি চেষ্টা করছি এখানে একটা সুন্দর করে এটা একটু কোনো মতো সেট করলাম। তো এখানে মোটামুটি ক্লাস নেওয়ার মতো একটা অবস্থা ক্রিয়েট হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ক্লাসের লাইটিং সেটআপ ঠিক করা, এগুলাকে অ্যারেঞ্জ করা বা মানে কোলাহল রেখে আবার ক্লাসগুলো নেওয়া একটু ডিফিকাল্টি বটে। তো যাই হোক, চলো এবার আসে আমরা লিখবো হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ। পয়েন্টের নাম দিবা দিয়ে এবার আসি। আমরা গত ক্লাসে একটা জিনিস, আমরা যে রুদ্ধতাপীয় সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে গ্রাফ দেখেছিলাম, সমস্ত প্রক্রিয়ার গ্রাফটা ছিল হলো আয়তকার অধিবৃত্ত, অর্থাৎ রেক্টেঙ্গুলার হাইপারবোলা ছিল। তো আমাদের এই ক্ষেত্রে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফটাকে এভাবে বলতে পারবো না। আসলে এটা কোনো অধিবৃত্ত, পরাবৃত্ত বা উপবৃত্ত হয় না, এটা একটু সমস্ত প্রক্রিয়ার চেয়ে খাড়া হয়। কিরকম দেখো, এদিকে হচ্ছে পি, তো এদিকে হচ্ছে পি, আর এদিকে হচ্ছে ভি ছিল আয়তন, ঠিক আছে। তো আমি এটাকে একটু বাড়াই দিই, কারণ আছে দেখো T1 তাপমাত্রা আমি একটা গ্যাসকে প্রসারিত করলাম সমস্ত প্রক্রিয়া। দেখো সমস্ত প্রক্রিয়ার গ্রাফগুলো এরকম ছিল। তাই এটা ধরো T1 টেম্পারেচারে, কোন টেম্পারেচারে? T1। একই গ্যাসটাকে আমি T2 প্রক্রিয়ায় প্রসারিত হতে দিলাম। একই গ্যাসকে T2 তাপমাত্রায় আর কি প্রসারিত হতে দিলাম। এই জায়গায় দেখো, এই জায়গায় হচ্ছে হলো এটা, এখানে ধরো এই জায়গায় ছিল তার দেখো আদি আয়তনটা এখানে ছিল, এটা ছিল হচ্ছে তার V1। এই গ্যাসটাকে আমি সমস্ত প্রক্রিয়ায় প্রসারিত হতে দিয়েছি কততে? দেখো এই জায়গায় আসলো, এখানে হচ্ছে এটা V2। আমি জিনিসটাকে বুঝাচ্ছি তোমার জন্য। দেখো
V1 আয়তনের একটা গ্যাসকে আমি T1 তাপমাত্রায় আছে, এটাকে আস্তে আস্তে কি করে দিলাম, আমি এই ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত হতে দিলাম, এটা V2 আয়তন হলো। এখন একটা কথা কি জানো, এই বরাবর এই জায়গাটাও কিন্তু V2, ঠিক আছে, এই জায়গাটাও V2, তবে এইটা কোন অবস্থায় V2 গ্যাসের বলতো, একই গ্যাস এখানে যেটাকে প্রসারিত হতে দিয়েছি এখানেও সেটাকেই প্রসারিত দিয়েছি, সমষ্ণ। আমি এখন রুদ্রতাপে আসি নাই, তোমরা রুদ্রতাপে চিন্তা করার দরকার নাই, আমি এখন সমষ্ণতে আছি, ঠিক আছে। তো এখানে দেখো একই গ্যাসকে আমি T1 তাপমাত্রায় প্রসারিত হতে দিলাম, আয়তন কিন্তু এদিকে বাড়ছে, তোমরা দেখতে পাবা 0, এখানে 0 থেকে আয়তন এদিকে বাড়তেই আছে, তাহলে আমি প্রসারিত হতে দিলাম এই জায়গায়, এইটা হচ্ছে T1, এভাবে প্রসারিত হলো। তো ধরে নিলাম এই জায়গায় এটা হচ্ছে V1 বা A পয়েন্ট, আর এটা হচ্ছে ধরো B পয়েন্ট, ঠিক আছে, সাপোজ। তো এখন তুমি একটা জিনিস কথা খেয়াল করো, আমি A থেকে B তে আসতে T1 তাপমাত্রায়, এই জায়গায় B একটা পয়েন্ট, B আয়তনটা হচ্ছে V2। আবার একই ভাবে আরেকটা গ্যাসকে আমি T2 তাপমাত্রায় আমি কি করতে দিলাম, প্রসারিত হতে দিয়েছি, সেক্ষেত্রেও এই গ্যাসটাও কিন্তু একই আয়তনে কিন্তু আসে, যদিও সেটা কোন তাপমাত্রায়, ভিন্ন তাপমাত্রায়। এটা হচ্ছে সমষ্ণ, একই গ্যাস দুইটা তাপমাত্রায় একই আয়তন প্রাপ্ত হতে পারে, এটা কিন্তু সম্ভব, এই জিনিসটা বুঝালাম। যদি আমি এখন মানে ধরো এই গ্যাসটাকে সমষ্ণ প্রক্রিয়া না দিয়ে, কারণ দেখো সমষ্ণ প্রক্রিয়া কিন্তু টেম্পারেচারের কোনো চেঞ্জ হয় না, সর্বদা একই টেম্পারেচারে কিন্তু পরিবর্তন হচ্ছে, হয় এই টেম্পারেচারে যাইতে দিচ্ছি আমি, অথবা T2 টেম্পারেচারে, T1 থেকে T2 কিন্তু হয়ে যায় না, মানে আমি একই গ্যাসকে আলাদা আলাদা সেপারেটলি একবার এই T1 তাপমাত্রায় প্রসারিত হতে দিলাম, এরকম গ্রাফ পাইছি। একই গ্যাসটাকে নিয়ে আলাদা অন্য আরেক জায়গায় আমি আবার মানে প্রসারিত হতে দিলাম অন্য তাপমাত্রায়, তখন পেলাম এই গ্রাফটা। তার মানে সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা একটাই থাকে, এই পরিবর্তনের জন্য একটাই তাপমাত্রা, আবার অন্য জায়গায় যখন করব তখনও একটাই তাপমাত্রা পাবো, সেটা হচ্ছে T2। কিন্তু আমি যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই 1 নাম্বার ধরো T1 তাপমাত্রার গ্যাসটাকে আমি প্রসারিত হতে দিব, তো এটা কি হয় জানো, সে আর এভাবে প্রসারিত হয় না, সে T1 তাপমাত্রায় আয়তন V1 ছিল শুরুতে, তাকে এবার আমি প্রসারিত হতে দিলাম, ধরো আমি একটু পর্যন্ত প্রসারিত করব V2 পর্যন্ত, কোন প্রক্রিয়া প্রসারিত করব, রুদ্ধতাপীয় প্রক্রিয়া প্রসারিত করব। এখন খেয়াল করো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া প্রসারিত করলে আমার কি গ্রাফটা আগের মতো এরকম হবে না, কারণ এই গ্রাফটা তো দেখো V1 থেকে, এটা V1 তাপমাত্রা, V1 থেকে যখন এদিকে যায় যে V2 তে গেছে একই তাপমাত্রায় ছিল, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমি এই V1 থেকে যখন একে প্রসারিত হতে দিব তার টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমি আয়তন কোথায় নিব, আয়তন V2 তে নিব, সেটা এখানে না, এখানে আমি কিছু এখনো বলি নাই কিন্তু। তো যখন খেয়াল করো, যখন আমি V1 আয়তন থেকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাকে প্রসারিত হতে দিব, সে আসলে তার টেম্পারেচারটা আস্তে 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 চেঞ্জ করে ফেলবে। যখন তার টেম্পারেচার আস্তে আস্তে চেঞ্জ করে ফেলবে, তখন তার গ্রাফটা এখান থেকে দেখো এই জায়গা থেকে এইভাবে চেঞ্জ হয়ে এই জায়গায় চলে আসে, মানে তার গ্রাফটা যাওয়ার কথা ছিল এভাবে। এখন দেখো শুরুটা ছিল হচ্ছে কোন তাপমাত্রা বলতো, T1 তাপমাত্রায়, আর গিয়ে পৌঁছেছে কোথায় বলতো, T2 তাপমাত্রায়, কিন্তু V1 থেকে কোথায় গেছে বলতো, V2 তেই গেছে, ঠিক আছে, V1 থেকে আলটিমেটলি V2 তে গেছে। এই জন্য এইটুকু হচ্ছে কি বলতো, এই যে এই রেখাটা হচ্ছে হলো আমার এক্ষেত্রে রুদ্ধতাপীয় রেখা, এই রেখাটা হলো কি রেখা, রুদ্ধতাপীয় রেখা। এটা সমষ্ণ রেখার তুলনায় খাড়া, কত গুণ খাড়া সেটা আমরা আসবো সামনের ক্লাসে, বা হচ্ছে এই ক্লাসের লাস্টের দিকে আসবো। কিন্তু কথা হচ্ছে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে হলো সমষ্ণ প্রক্রিয়ার রেখাটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত, বাট রুদ্ধতাপীয় রেখাটা হচ্ছে আরেকটু খাড়া, ঠিক আছে। এই জায়গায় তোমার এগুলো দেওয়ার দরকার নাই, কারণ এটা তোমার এখান থেকে আইডেন্টিফাই হচ্ছে, তো এগুলো গোল করার দরকার নাই, তুমি নোটে সুন্দর করে এভাবে T1 T2 দিয়ে লিখবা। তাহলে আমাদের এখানে দেখো এটা হচ্ছে হলো সমষ্ণ, এটা সমষ্ণ, তারপর এটাও সমষ্ণ, তোমার এগুলো এখানে দেওয়ার দরকার নাই, এটা এ দিবা তুমি, শুধু V1 দেওয়ার দরকার নেই, কারণ V1 নিচে আইডেন্টিফাই করতেছে, আবার এটা এখানে দেওয়ার দরকার নেই, তুমি এটাকে এখানে দিতে পারো, কারণ এদিকে আমি V ইন্ডিকেট করছি আর এদিকে P ইন্ডিকেট করছি। তাহলে এখন খেয়াল করো, এই দুটো, এটা আর এটা হচ্ছে সমষ্ণ, আর এই যে এই রেখাটা আছে এটা হচ্ছে রুদ্ধতাপীয়, তুমি এটা এখানে লিখে রাখতে পারো। এই হচ্ছে হলো আমাদের যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার লেখচিত্র আছে, সেটা এখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি। এটা একটু মোটা করে দিয়ে রাখতে পারো যাতে এটা বোঝা যায় এটা হচ্ছে রুদ্ধতাপীয় রেখা। একই রেখা একই গ্যাসকে যখন আমি V1 থেকে V2 তে নিয়ে যাব, সমষ্ণ প্রক্রিয়া নিলে এরকম লেখ পাবো, আর রুদ্ধতাপীয়তে নিলে এরকম লেখ পাবো। সমষ্ণ প্রক্রিয়া কোনো টেম্পারেচার একটাই থাকবে,
যেভাবে করি এভাবে করলে T1 থাকবে, এভাবে করলে মানে T2 টেম্পারেচারে করলে এভাবে এরকম লেখাটা পাবো। কিন্তু রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমি এক তাপমাত্রায় প্রসারিত হতে দিছি, সেটা V2 তে গিয়ে পৌঁছাবে হলো অন্য তাপমাত্রায়, এটাই বুঝায়। তো তোমরা আশা করতেছি এটা সহজেই কি এখান থেকে অনুমান করতে পারছো। এখানে তোমাদের এই গ্রাফটা চলে গেল। এখন আমাদেরকে যেহেতু আসতে হবে, এখানে কাজ আছে না, অবশ্যই কাজ হয়েছে না, কারণ আমরা সমস্যা প্রক্রিয়ায় কাজ বের করেছি। তাহলে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় তো কাজ আছে, রুদ্রতাপীয় প্রক্রিয়ায় একৃত কাজটা কত সেটা আমাদেরকে এখন দেখতে হবে। দেখো রুদ্রতাপীয় প্রক্রিয়া এই জায়গায় তো ভি, তো আমি এই জায়গায় না দিয়ে যেহেতু আমি রুদ্রতাপীয় রেখা নিয়ে কাজ করছি, তাহলে এই জায়গায় বিটা দেই, বুঝছো? তাহলে কি হবে জানো, রুদ্রতাপীয় প্রক্রিয়ার সবগুলো নিয়ে কাজ করতে। তো এখানে লিখবো হচ্ছে রুদ্রতাপীয়, এই গ্রাফ তো লিখলা, এবার লিখবো হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ। রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ। আমি রেড কালার মার্কারটা কোথায় রাখছি একটু দেখে নিচ্ছি। আচ্ছা, রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ। এখন এটা দেওয়ার পর আমরা এখানে কি লিখবো, রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ ডব্লিউটা দেখো, যেটা ডব্লিউ সেটা হলো আর বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2। এটা হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ, বুঝছো? এখানে আর হলো কি বলতো, আর হলো যেটা আমরা জানি 8.31, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর গামা হলো যে কোনো গ্যাসের মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত। একটা হচ্ছে স্থির চাপে, হচ্ছে স্থির আয়তনে, সেটা সম্পর্কে আমরা গামার পরিচয়টা একটু পর শিখবো। তো আমাদের এটা হচ্ছে কৃত কাজ। এখন এই কৃত কাজ একটু কথা খেয়াল করো, এখানে কৃত কাজের এখানে সূত্রটাকে একটু মডিফাই করা যায়। কি করা যায় মডিফাই? তুমি বলতে পারো এই সূত্রটা আপনি কোত্থেকে পাইছেন? এই সূত্রটা হচ্ছে আমি তো মুছে ফেললাম, যে আমাদের গ্রাফটা ছিল তো এরকম, দেখো তোমরা একটু গ্রাফটাতে এঁকে রাখবা। দেখো এটা এরকম ছিল গ্রাফটা, তাহলে এখান থেকে এই জায়গায় ছিল এইভাবে আসছে, এই জায়গায় বি ছিল, এটা এ ছিল, ঠিক আছে? এটা ছিল হচ্ছে V1 আর এটা ছিল হচ্ছে V2। তাহলে আমাদের এক্ষেত্রে দেখো তো রুদ্রতাপীয় প্রক্রিয়া এখানে কৃত কাজ কোনটা হবে? কৃত কাজ হবে এই যে আন্ডার দা কার্ভ যে এরিয়াটা আছে সেটা, কারণ সমস্ত রেখার নিচের যে ইয়াটা আছে সেটাই তো হচ্ছে এক্ষেত্রে কি কৃত কাজ। তাহলে আমাদের এই জায়গার কৃত কাজ বের করতে হলে আমাদের কি করা লাগবে? ইন্টিগ্রেশন করা লাগবে। ইন্টিগ্রেশন করতে করবো V1 থেকে V2 পর্যন্ত। তাহলে এটা দেখো, এই যে এটার নিচে তোমরা এখানে নিচে দিয়ে, মানে এই জায়গায় W নিচে দিয়ে কি লিখবে দেখো, ইন্টিগ্রেশন অফ V1 থেকে হচ্ছে V2, আর অবশ্যই হচ্ছে PdV। এই PdVটা হচ্ছে কতটুকু বলো তো? সেটা হচ্ছে এই যে A B V1 V2, তাহলে এই এরিয়াটা, ঠিক আছে? তাহলে A B V1 V2 এটা। তাহলে এবার আমি মুছে দিতে পারি এরিয়াটার ইন্টিগ্রেশনটাই হচ্ছে দেখো A B V1 V2 এর ক্ষেত্রফল, ঠিক আছে? তোমরা চাইলে কিন্তু এই জিনিসটাকে একটু অন্যভাবে লিখতে পারো। কিভাবে? সরাসরি যদি লিখবে হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে W হচ্ছে এটা, আবারও বলতেছি রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে W এটা, এখানে W, তারপর হচ্ছে এটা হচ্ছে ইন্টিগ্রেশন। আমি জানি না লাইটিং এর কারণে হয়তো এখানে একটু নাও বোঝা যেতে পারে। এখানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ V1 থেকে V2 PdV, ঠিক আছে? ইকুয়াল টু AB V1 V2 এর ক্ষেত্রফল। এটাকে এবার তোমরা লিখতে পারো হচ্ছে এরপরে এটা আসতে পারে এই গামা মাইনাস 1 T1 মাইনাস T2, আর এইটা থেকে ইন্টিগ্রেশন করে এটা পেয়েছি। তো আমি ক্লাসটা লম্বা করতে চাচ্ছি না, যার কারণে ইন্টিগ্রেশনটা আমি দেখাইনি। ইন্টিগ্রেশনটা লাগবে না তা বলছি না, ফিজিক্স বোঝার জন্য অবশ্যই লাগবে। তবে এক্ষেত্রে আপাতত আমি ভিডিওটা একটু শর্ট করছি, তোমরা যখন আমি ফিজিক্যাল ক্লাস করাবো তখন তোমাদেরকে এটা সম্পর্কে আরো কি বিস্তারিত আলোচনা করে দেবো ইনশাআল্লাহ। তো এখান থেকে তোমরা এইভাবে লিখতে পারো, অথবা যদি এখানে এটা আগে লিখে ফেলো তারপর সমান দিয়ে এটার নিচে মানে এই লাইনগুলা লিখতে পারো, তাহলে এটা লিখে লাগবে না। তবে আমি এই লাইনটা আগে লিখলে ভালো হতো আর কি। তো এখন আরেকটা জিনিস তোমাদেরকে বুঝাই, এই যে এখানে এগুলো কিন্তু আর এর মান বলেছি কত, 8.31। দেন হচ্ছে গামার মান হচ্ছে বিভিন্ন গ্যাসের জন্য বিভিন্ন মান হয়। এক পরমাণু গ্যাসের জন্য একরকম হয়, দ্বিপরমাণু গ্যাসের জন্য আরেক রকম হয়, বহু পরমাণু গ্যাসের জন্য অন্যরকম হবে। তো এটা দেখো আমি এটাকে মডিফাই না করে এটাকে রাখি। দেন এই যে T1 এটা আছে না, আমরা জানি কি এক্ষেত্রে একটা জিনিস লিখে যায় এরা মূলত, এখানে আমরা কি P1 V1 মাইনাস P2 V2 এটা লিখতে পারি না, ঠিক আছে? আমরা আশা করতেছি এই জিনিসটাও তোমাদের এখানে লিখতে পারবো, কারণ হচ্ছে আমাদের হলো যে PV = NRT, ঠিক আছে?
আর টি। তো এখান থেকে আমরা যে জিনিসটা আসছে সেই জিনিসটা হচ্ছে একটু ভুল হয়েছে এখানে, এটাকে যদি আমি মডিফাই করি তাহলে মডিফাই করলে দেখো এখানে যদি আমি 1 দিই মানে 8টাকে আমি একটু আমি জাস্ট মিস্টেক হয়ে গেল, আমি এদিক ওদিক করে ফেলছি। দেখো এই যে আরটাকে যদি আমি এর ভিতরে গুণ করে দেই তাহলে হবে আর টি1 বাই আর টি2। ঠিক আছে, এখান থেকে এবার সিম্পলি তুমি চিন্তা করো, এই যে এখানে পিভি ইকুয়াল টু এনআরটি, তো তাহলে আমরা যদি কি আর টি কে পাশে রাখি তাহলে এই পাশে শুধু এন তো মূল সংখ্যা 1 ধরলাম, তাহলে পাবো পিভি। তাহলে এখানে এটা কি লিখে যাবে বলো তো, এই যেগুলোর মান যদি আমি বসাই তাহলে গামা মাইনাস 1 এটা পাবো পি1 ভি1 মাইনাস পি2 ভি2, এটা সহজেই পেয়ে যাব। আমি জাস্ট আরটা যে আমি এখানে ইনক্লুড না করে আমি একটু ইয়া করে ফেলছি এখান থেকে, এটা ঠিক আছে, এখানে আর ঠিকই আছে, তারপর আমি আরটাকে ভিতরে ইনক্লুড করে দিয়েছি এগুলোর সাথে, দেন এই আর টির মান এখান থেকে বসালাম। তাহলে আমাদের সূত্রটা কিন্তু সরাসরি যদি শুধুমাত্র টেম্পারেচার দিয়ে টি1 এবং টি2 দিয়ে দেয় তাহলে আমরা ইউজ করব হচ্ছে এটা। আর যদি আমাদেরকে টি আর ভি দিয়ে দেয় অর্থাৎ হচ্ছে হলো চাপ এবং আয়তন দিয়ে দেয় তাহলে আমরা ইউজ করব হচ্ছে এটাকে এটা। তাহলে এই দুইটা সহজেই কি আমরা কাজে লাগাতে পারবো আর কি। যখন আমাদেরকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজটা বের করতে দিবে তখন কোনো ঝামেলাই হওয়ার কথা না। তো এই সূত্রগুলো আমরা ইউজ করতে পারবো। তোমরা সরাসরি দেখো কাটাছেঁড়া না করে সুন্দর করে। আবারও বলছি, প্রথমে আমাদের হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের সূত্র হচ্ছে এটা, দেন আমরা লিখবো হচ্ছে বা দিয়ে এটা। ঠিক আছে, মানে আন্ডার দ্য কার্ভ যে ইয়াটা আছে মানে হচ্ছে লেখচিত্রের নিচের ক্ষেত্রফলটা সমান হচ্ছে হলো আর বাই গামা মাইনাস 1 ইন্টু টি1 মাইনাস টি2। অবশ্যই তোমরা যেহেতু টি1 মাইনাস টি2 তোমরা এটাকে যে কোনো এককে বসাতে পারো, কোনো সমস্যা নাই এই ক্ষেত্রে, কারণ ডিফারেন্স নিয়ে কোনো ঝামেলা নেই। তারপর আমি কি করলাম, আর একটা মান বসাই আরটাকে ভিতরে ইনক্লুড করে দিয়ে আর এটার সাথে গুণ হবে এটার সাথে গুণ করে দিয়ে আমি আবার এটাকে পি এবং ভি এর সমীকরণে দাঁড় করলাম। তাইলে আমাদের এখানে এই একটা সমীকরণ আসলো, এই একটা সমীকরণ আসলো। তাপগতিবিদ্যার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ বের করার জন্য এই দুইটা সূত্র আমাদেরকে কাজে লাগাতে হচ্ছে। যাক, তাহলে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ বের করার প্রসেসটা আমরা শিখে ফেললাম। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হলো রুদ্ধতাপীয় যে লেখচিত্রটা ছিল সেই লেখচিত্রের অর্থাৎ সেই রেখাটার ঢাল বের করতে হবে। কেন ঢাল বের করতে হবে, ঢাল দিয়ে আমরা একটা জিনিস আলোচনা করবো, সে তবে ঢালটা আপাতত আমাদেরকে জেনে রাখা লাগবে। দেখো আমরা লিখবো এখন, আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি জানি, পি ভি টু দি পাওয়ার গামা। এই গামাটা কিন্তু শুধুমাত্র ভি এর উপর, তারপর হচ্ছে টিভি এরটার হচ্ছে ভি এর উপর, টিপি এরটার উপর পি এর উপর, দোনোটার উপরে নয়। এটা পিভি টু দি পাওয়ার গামা মানে হচ্ছে ভি এর উপর গামা, এটা হচ্ছে কনস্ট্যান্ট। এটা যদি কনস্ট্যান্ট হয়, এখন খেয়াল করো আমরা ঢাল বের করতে পারবো কিভাবে। ঠিক আছে, আমরা ঢাল বের করতে পারবো। দেখো এটাকে যদি আমি কি ভি এর সাপেক্ষে অন্তরীকরণ করি অর্থাৎ ডি বাই ডিভি, তাহলে আমরা কিন্তু এখান থেকে ঢাল পাবো পিভি গামা ইকুয়াল টু, যেহেতু এটাকে অন্তরীকরণ করলে এটা কি আসবে, তাহলে এখানে লিখতে হবে ডি বাই ডিভি এর সাপেক্ষে অন্তরীকরণ করি। এই অন্তরীকরণটাই হচ্ছে অন্তরীকরণের রেজাল্টেন্টটার থেকে আমরা ঢাল পেয়ে যাব। তো এখান থেকে ঢাল কিভাবে পেতে পারি সবাই একটু খেয়াল করো, যে এখান থেকে ঢাল কিভাবে পেতে পারি যদি আমরা অন্তরীকরণ করি। মনে আছে, পি কে একবার বাইরে রেখে ডিভি হচ্ছে ভি টু দি পাওয়ার গামা প্লাস হচ্ছে আমরা আবার কি করব ডি বাই ডিভি, তো তাহলে এটা ভি টু দি পাওয়ার গামা বাইরে রেখে পি কে অন্তরীকরণ করব ইকুয়াল টু 0। ঠিক আছে, দুই পাশেই কিন্তু আমি এটার দুই পাশে অন্তরীকরণ করছি, এই পাশেরটা এই কনস্ট্যান্টকে অন্তরীকরণ করলে কিন্তু শূন্য হয়ে যায়। তো আশা করছি তোমরা ধরতে পারতেছো। দেখেন আসো, আমি একবার লাল কালি দিয়ে একবার হচ্ছে কালো কালি দিয়ে লিখতেছি তোমাদেরকে পার্থক্য বা আইডেন্টিফাই করে দেওয়ার জন্য। দেখো এটাকে যখন তুমি অন্তরীকরণ করবা ভি এর সাপেক্ষে, তখন এটা হচ্ছে গামা। কিভাবে এটা আসলো, ওই যে ডি বাই ডিভি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন সূত্র থেকে, এন এক্স এন মাইনাস 1 এটা থেকে আসবে। তাহলে এটা গামার সামনে পাওয়ার সামনে চলে আসবে, তারপর ভি বসবে, তারপর আবার গামা মাইনাস 1 চলে আসবে। তো গামা মাইনাস 1 চলে আসলে এটা আসলো, আবার এটা হচ্ছে এখানে হচ্ছে হলো ভি টু দি পাওয়ার গামা, আর এটা হবে ডিপি বাই ডিভি, এটা 0। তো এখানে আবার আমি লাল কালি ইউজ করতেছি, একটা লাল কালি একটা কালো কালি ইউজ করতেছি, বললাম বোঝানোর জন্য। তো এটা থেকে আসো তোমরা এই জায়গাটা থেকে,
এই জায়গায় যদি তোমরা আসো এখান থেকে পাওয়া হচ্ছে হলো যে গামা আছে এটা গামা পিভি এটা, এবং এখানে হচ্ছে ভি গামা পাবা, এটা হচ্ছে ডিপি বাই ডিভি। আচ্ছা যাক, এটাকে আমি এভাবে না লিখে একটু তো লাইন কমাতে পারি। কিভাবে? আমি সরাসরি যদি এটাকে এই পাশে পাঠিয়ে দিই তাইলে হচ্ছে হলো ভি টু দি পাওয়ার গামা ডিপি বাই ডিভি, আর এটাই কিন্তু ঢাল আমাদের, এখানে ডিপি বাই ডিভিটা হচ্ছে ঢাল। তো আমরা ঢাল বের করবো, তো তাহলে আমরা এখান থেকে সরাসরি করতে পারি কি মাইনাস, এই পাশে আসলে কিন্তু এটা মাইনাস গামা ইন্টু মাইনাস পিভি এটা। তো এখানে এতটুকু আমাদের চলে আসলো। এরপর আমরা আরেকটা লাইন করতে পারি কি, এটাকে এই পাশে পাঠিয়ে দিতে পারি। তো এটাকে এই পাশে পাঠিয়ে আমি উপর থেকে করে আসি, তোমরা আশা করছি তুলে নিয়েছো। তো আমি উপর থেকে একটু করে আসছি, একটু ডিটেলস করাচ্ছি এটা, কারণ এটা আমাদের লাগবে, এটা একটা খ আনসার করতে, যে সমষ্ণ প্রক্রিয়ার লেখচিত্র এবং রুদ্রতাপীয় প্রক্রিয়ার লেখচিত্রের মধ্যে তুলনা পাওয়া হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার তুলনায় রুদ্রতাপীয় প্রক্রিয়ার লেখচিত্র গামা গুণ খাড়া ব্যাখ্যা করে, এটা খতে আসে প্রায়। এই জন্য আমাদেরকে এই প্রমাণটা লাগবে, সমষ্ণ প্রক্রিয়ার ঢালের প্রমাণটাও লাগবে, দুইটা ঢাল কম্পেয়ার করতে হবে আমাদেরকে। দেন এটা দেখো তো এই জায়গায় আমাদের করতে হবে কি, এখান থেকে আমরা যদি যাই সামনের দিকে আগাই, দেখো এটা কি পাচ্ছি আমরা, এপাশ থেকে এটা পাঠিয়ে দিলে বা হচ্ছে হলো ডিপি বাই ডিভি। তো এখান থেকে আমরা যখন এটাকে এই পাশে পাঠিয়ে দিব মাইনাস, আচ্ছা মাইনাসটাকে আমি ওপেন রেখে গামা পিভি গামা মাইনাস 1 ডিভাইড বাই হচ্ছে হলো ভি টু দি পাওয়ার গামা, ঠিক আছে। তো এটাকে দেখো তো মাইনাস গামাটাকে আমি এখানে নিয়ে আসতেছি, তো এই জায়গায় পিটাও কিন্তু রয়ে গেছে, পিটাকেও আমি এই পাশে নিয়ে আসলাম, শুধু এখন ভি এর কম্পারিজন। তাহলে ভি দেখো তো এটা উপরে গেলে কি হবে, মাইনাস হবে, তাহলে গামা মাইনাস 1 এই গামাটা মাইনাস, তাহলে দেখো তো গামা পি ভি ইনভার্স 1, এখানে এটা তো চলে গেছে। তাহলে এখান থেকে এখন আর একটু বাকি আছে, একদম আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি। সেটা খুবই সহজ, সেটা কি দেখো, আর কিন্তু বেশিটুকু বাকি নাই, এই যে গামা মাইনাস গামা এখানে রয়ে গেল, পিও রয়ে গেল, আর এটা কিন্তু বি ইনভার্স 1 মানে হচ্ছে 1 বাই ভি, তাহলে এটাকে লিখে যাবো মাইনাস গামা পি বাই ভি, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে হলো আসলে অ্যাকচুয়ালি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল। এখান থেকে তুমি লিখতে পারো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল এটা সরাসরি, বা ডিপি, সুতরাং ডিপি ডিভি মাইনাস গামা ইন্টু পি বাই ভি, এটা হচ্ছে হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল। তো এতটুকুই শেষ, এটাকে দিয়ে রাখতে পারো তোমরা M2, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল শেষ। এখন তোমরা এই জিনিসটাকে একটা কম্পারিজনে নিতে হবে। কি কম্পারিজনে নিতে হবে স্যার? এখানে অনেকগুলো ব্যাপার আছে, তো তোমাদেরকে একটা প্রশ্ন লিখতে হবে, এখন খাতায় লিখো সবাই। সেই প্রশ্নটা কি, সেটা লিখবো হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার লেখচিত্র সমষ্ণ প্রক্রিয়ার লেখচিত্রের তুলনায় গামা গুণ খাড়া। গামা তুমি সরাসরি গামা চিহ্ন দিতে পারো। আবারও বলছি, প্রশ্নটা লিখবো হচ্ছে, এটা আমাদের একটা প্রশ্ন, এটা খ নাম্বারের জন্য। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার লেখচিত্র সমষ্ণ প্রক্রিয়ার লেখচিত্রের তুলনায় গামা গুণ খাড়া, এই কথাটা বলবা। বলার পর একটু আগে আজকে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য যে একটা তুলনামূলক লেখ দেখাইছি, T1 T2 দিয়ে দুইটা গ্রাফ সমষ্ণ, তারপর সেখান থেকে রুদ্ধতাপীয় করে এই গ্রাফটা আঁকবা। একে এবার কি করবা, নিচে সমষ্ণ প্রক্রিয়ার ঢাল বের করবা, কারণ সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাসটির লেখচিত্রের ঢাল, আবারও বলছি লেখচিত্রের ঢাল লিখতে হবে। সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাসটির লেখচিত্রের ঢাল, এটা আমি তোমাদের গত ক্লাসে শিখেছিলাম, সেখান থেকে সুন্দর করে এইভাবে প্রসেসটা বের করবা, সমষ্ণ প্রক্রিয়াটা বের করবা শুরুতে। এবার আসবা আবার লিখে নিচে লিখবো হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল। এখন আমি যেভাবে বের করলাম এইভাবে বের করবা। এটা কিন্তু আগে তুমি এখানে করে ফেলবা, মানে আগে কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে ঢাল পয়েন্ট দিয়ে সেখানে আগেই করে ফেলবা। এরপর আমি তোমাকে যে এখন প্রশ্নটা বললাম, সেই প্রশ্ন আনসার করার জন্য তোমাকে প্রথমে কি করতে হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া আজকের ক্লাসে যে গ্রাফটা করিয়েছি সেই গ্রাফটা তোমাদের কি করতে হবে, রাখতে হবে। দেন নিচে লিখতে হবে সমষ্ণ প্রক্রিয়ার উক্ত গ্যাসটির সমষ্ণ প্রক্রিয়ার লেখচিত্রের ঢাল বের করবা। তুমি এটা কিভাবে বের করবা, এই যে মানে এই সমষ্ণ প্রক্রিয়ার প্রথম ক্লাস যেটা আমি করিয়েছি, সমষ্ণ প্রক্রিয়ার ক্লাস মানে হচ্ছে ফিজিক্সের সেকেন্ড লাস্ট ক্লাস যেটা ছিল, সেটার মধ্যে তোমাকে এই ঢাল বের করে আমি শিখাইছিলাম। তো সেই ঢালটা বের করবা, সেই ঢালটা আমাদের মনে আছে, কিন্তু সেই ঢালটা ছিল হলো যে ডিপি বাই ডিভি M1, এটা ছিল হচ্ছে মাইনাস পি বাই ভি, এটা ছিল না, তো এটা ছিল, এটা বের করে ফেলবা।
তারপর আবার লিখবা, আবার দিয়ে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটির লেখচিত্রের ঢাল দিয়ে বের করবা, এটা পাবা। তো এটা পাইলে একটু তোমরা দেখো তো, এটা পাবা, তো এটা পাই কিন্তু আসবা, এখানে আসার পর এই জায়গায় দেখো তো এটাকে জিনিসটাকে একটু আসবা, একদম পুরো এইভাবেই আসবা। আসার পর দেখো তো এটা এই গামাটাকে বাইরে রেখে মাইনাসটাকে যদি আমি ভিতরে পি বাই ভি দেখো তো এভাবে করে দিতে পারি না আমি? তাইলে এটা গামা, এটা কি বলতো, এটা সমস্ত প্রক্রিয়ার যেই লেখচিত্র ছিল সেটা ঢাল না? তাহলে এটাকে লিখবো হচ্ছে সমস্ত প্রক্রিয়া, মানে হচ্ছে এটা লিখতে পারি এইভাবে, এটা সমস্ত M1 ইকুয়াল টু হচ্ছে এটা কি বলতো গামা ইন্টু সমস্ত প্রক্রিয়ার লেখচিত্রের ঢাল, সমস্ত প্রক্রিয়ার লেখচিত্রের ঢাল। তো এখান থেকে কি লিখতে পারি, এটা তো হচ্ছে পুরো প্রক্রিয়াটা হচ্ছে রুদ্ধতাপীয়, ঠিক আছে? তাহলে লিখতে পারি হচ্ছে সুতরাং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার লেখচিত্রের ঢাল, এটা হচ্ছে ঢাল মানে হচ্ছে লেখচিত্রের ঢাল, লেখচিত্রের ঢাল ইকুয়াল টু হচ্ছে হলো গামা ইন্টু সমস্ত প্রক্রিয়া লেখচিত্রের ঢাল। তারপরে এখানে নিচে অর্থাৎ দিয়ে লিখবা, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার লেখচিত্র সমস্ত প্রক্রিয়ার লেখচিত্রের গামা গুণ খাড়া, এই জিনিসটা বলে দিলেই হবে তোমাকে। এর মানে হলো যে আমাদের সমস্ত প্রক্রিয়া, খেয়াল করো এখানে যে গ্রাফটা ছিল আমাদের, দেখো একই গ্যাস, আর এটা ছিল সমস্ত লেখচিত্র, আর এখানে ছিল হচ্ছে কি বলো, দেখো এই জায়গা থেকে যখন তোমার এ থেকে তুমি এই যে বিতে আসছিলা, এটা ছিল হচ্ছে রুদ্ধতাপীয়, তাহলে সমস্ত লেখচিত্রটা এভাবে গেছে, রুদ্ধতাপীয়টা এভাবে আসছে। তাইলে এই সমস্যার তুলনায় এই রুদ্ধতাপীয়টা খাড়া, এই খাড়া কতটুকু, এইটাই হচ্ছে হলো গামা, এই জিনিসটাই বুঝাচ্ছে। তাহলে তোমার খ নাম্বার কোশ্চেন আনসার করা এখান থেকে শেষ, মানে এটা একটা প্রশ্ন ছিল। এখন তোমাদের জন্য আরেকটা প্রশ্ন, আরো কিছু তথ্য আছে। তো এই তথ্যগুলো কিসের ব্যাপারে? এই তথ্যগুলো হচ্ছে হলো গামার ব্যাপারে। তো লিখো হচ্ছে গামার পরিচিতি, পয়েন্টের নাম দেব হচ্ছে গামা এর পরিচিতি। গামার পরিচিতি কি? এক হচ্ছে হলো 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট হলো স্থির চাপে কোন গ্যাসের মোলার আপেক্ষিক তাপ ডিভাইড বাই হচ্ছে স্থির আয়তনে কোন গ্যাসের, আমি ডট দিচ্ছি, উপরে নিচে জীবনেও ডট দেওয়া যায় না, জাস্ট আমি লেখা কমানোর জন্য বা ভিডিওর লেন্থ কমানোর জন্য এটা দিলাম। এটা ইকুয়াল টু হচ্ছে হলো, তোমরা এখান থেকে লিখবা এইটা ইকুয়াল টু হচ্ছে হলো গামা, এটা ইকুয়াল টু হচ্ছে গামা। আর এটাকে এই দুইটা স্থির চাপে কোনো গ্যাসের মোলার আপেক্ষিক তাপ ও স্থির আয়তনে একই গ্যাসের, গ্যাস একই হইতে হবে, একই গ্যাসের মোলার আপেক্ষিক তাপের অনুপাত হচ্ছে গামা। 2 নাম্বার এটার ব্যাপারে আসলে সি, এটাকে বলা হয় সিপি, ঠিক আছে? এটা হচ্ছে অর্থাৎ এটা না দিয়ে লিখতে পারো, বা দিয়ে লিখতে পারো সিপি বাই সিভি ইকুয়াল টু হচ্ছে গামা, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। আর আরেকটা 2 নাম্বার পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে হলো সিপি এবং সিভি এর পার্থক্যটা হচ্ছে আর এর সমান, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু হচ্ছে হলো আর এর সমান, আর মানে 8.31, ঠিক আছে? তো আমরা এগুলা ব্যবহার করি, সিপি এবং সিভি দেওয়া থাকলে গামার মান বের করা যায়। সিপি আর সিভির মধ্যে তো অথবা ধরো যে কোনো একটা দেওয়া আছে, সিপি অথবা সিভি একটা দেওয়া আছে, সেখান থেকে গামার মান তুমি বের করতে পারবা। অথবা যদি গামার মান দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তুমি কি ইজিলি তোমার যেই বাকি সিপি এবং সিভি এর মানগুলো রয়েছে সেগুলো তোমরা কি বের করতে পারবা ইনশাআল্লাহ। আচ্ছা, তোমাদেরকে আরেকটু কিছু ইনফো, একটু সিপি এবং সিবি এর আরো কিছু ইনফো তোমাদের জানা লাগবে। 3 নাম্বার ইনফো হলো এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের এক পরমাণু গ্যাস কোনগুলো, যেমন হিলিয়াম ধরো, এক পরমাণু গ্যাসের গামা ইকুয়াল টু হচ্ছে হলো 1.67। তারপর 4 নাম্বার পয়েন্ট হচ্ছে দ্বিপরমাণুক গ্যাসের, যেমন হচ্ছে ধরো দ্বিপরমাণু N2 O2 H2
ইত্যাদি গ্যাসের গামা হচ্ছে হলো কত 1.4 এবং যে বহু পরমাণু গ্যাসগুলো রয়েছে ধরো কার্বন ডাই অক্সাইড বহু পরমাণু গ্যাসের যেমন কার্বন ডাই অক্সাইড তারপর হচ্ছে মিথেন তারপর হচ্ছে নাইট্রোজেন গ্যাস এগুলার যেমন আবারও বলে এখানে লিখে দিলে তোমাদের জন্য সহজ হয় আর কি মিথেন তারপর হচ্ছে ধরো NH3 অ্যামোনিয়া ইত্যাদি গ্যাস এগুলোর জন্য গামা হচ্ছে হলো আমাদের এক্ষেত্রে হচ্ছে 1.33 এই ইনফোগুলো তোমাদের জানা লাগবে আজকের ক্লাসটা পুরোটাই থিওরিটিক্যাল কোনো ম্যাথমেটিক্যাল টার্ম আমি তোমাদেরকে আলোচনা করিনি থিওরিটিক্যাল যে জিনিসগুলো আলোচনা করছি এগুলোর উপরে আগামী ক্লাসে আমি ম্যাথ করাবো ইনশাআল্লাহ কিন্তু এই তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট আজকের ক্লাসটা অনেক লেন্দি হচ্ছে মনে হয় খুব সম্ভবত যতটুকুই হয় তোমাদেরকে এগুলো খুব ভালো করে কি করতে হবে কমপ্লিট করতে হবে আর একটা ক্লাস নিতে গেলে তোমাদের যতটুকু ইনফো দরকার ততটুকু ক্লাস না করে ভিডিওটা শেষ করা যাচ্ছে না যার কারণে আসলে আমি ইচ্ছা করে চাইলেও কিন্তু ভিডিওটা ছোট করতে পারিনি আমি চাইছিলাম আর একটু ছোট রাখতে ভিডিও যাতে তোমাদের দেখতে সুবিধা হয় যাই হোক তোমরা এই ক্লাসটা করে অবশ্যই আমাকে এগুলো বাড়ি কাজগুলো সাবমিট করা ট্রাই করবা আর তোমরা অবশ্যই এগুলো কমপ্লিট করে ফেলবা একই ভিডিও যদি আমি ইউটিউবে দেই যারা ইউটিউবে ক্লাসগুলো করবা তারা এগুলো কমপ্লিট করে ফেলার চেষ্টা করবা তাহলে জিনিসগুলো অনেক সহজ হবে তো আর যারা আমার হচ্ছে কি বেচে প্রাইভেট বেচে ক্লাস করছো তারা এগুলা এত বেশি প্র্যাকটিসে রাখতে হবে যেন তোমাদের কোনো কি না হয় ত্রুটি না থাকে তো ত্রুটি থাকলে কিন্তু আসলে তোমরা অন্যদের তুলনায় পিছাই যাবা যারা এগিয়ে যেতে চাও যারা আসলে নিজে ভবিষ্যতে ভালো কিছু হতে চাও ভালো কিছু হতেই হবে এরকমটা ম্যান্ডেটরি না ঠিক আছে ভালো কিছু মানে কি ভালো তো আপেক্ষিক তুমি রিলিজিয়াস বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ওইটা হচ্ছে পরম ভালো কিন্তু তুমি চিন্তা করো আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি আমি ভালো নাকি হচ্ছে একজন শিক্ষক যে হবে সে ভালো আসলে এগুলা এক একজনের পার্সপেক্টিভে এক এক রকম ভালো ডিপেন্ড করে তারপর হচ্ছে ধরো একজন ডাক্তার ভালো কারো বাবা মা ডাক্তার হতে বলে ডাক্তারি পেশায় অনেক মহান কারো হচ্ছে হলো ইঞ্জিনিয়ারিং অনেক ভালো অনেক মহান এখানে অনেক কিছু মানে অনেক কাজ করা যাচ্ছে দেশের উন্নয়ন সেক্টর বা হচ্ছে হলো ধরো এইগুলা করে তুমি মানুষকে সাহায্য করতে পারো অনেক হিবিজিবি ভালো মন্দের সংজ্ঞাগুলা কিন্তু প্রকৃতপক্ষে আসলে ভালো মন্দ সব পেশাতেই রয়েছে এবং এই জন্য তুমি যে পেশায় যাও সেই পেশাটাতেই তোমাকে ভালোর যে স্বাক্ষর সেটা রাখতে হবে কিন্তু অ্যাটলিস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে যদি তুমি চাও মানে যেই আমাদের চাকরির বাজার বলো চাকরি পেতে হবে চাকরিটাও সবকিছু না এখন কথা হচ্ছে চাকরি বা অর্থনৈতিক চিন্তা ভাবনা এগুলো তো আসেই তো তোমাকে ফিজিক্সে জ্ঞান অর্জন তো করতেই হবে কেমিস্ট্রিতেও করতে হবে ম্যাথেও করতে হবে সবগুলো জ্ঞান অর্জন করে এগুলোকে আমরা যতই বলি যে আমরা পরীক্ষা কেন্দ্রিক চিন্তা ভাবনা করবো না আমরা শিক্ষার চিন্তা ভাবনা করবো কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় যতদিন পরীক্ষা আছে ততদিন তো আমাদেরকে পরীক্ষাটার চিন্তা থাকতেই হবে কারণ আমাদেরকে বোর্ড এক্সামগুলো ছাড়া প্রায়োরিটি বোর্ড এক্সামগুলোতে রেজাল্ট ছাড়া প্রায়োরিটি তো দেওয়া হবে না আমাকে এখানে তো মেনে নিবে না যে কি আমি শিখেছি আমি পারিনি এখন কথা হতে পারে আমরা যদি শিখি আনন্দ নিয়ে মজা নিয়ে তাহলে কিন্তু পারবো তো হ্যাঁ অবশ্যই আমরা যদি ভালো করে শিখি এবং প্র্যাকটিসে রাখি তাহলেই অবশ্যই পারবো আর সেই শিক্ষাটা জীবনের জন্যও কাজে লাগবে আমাদের পরীক্ষার জন্যও কাজে লাগবে তাই আমাদেরকে শিখে প্র্যাকটিসে রাখতে হবে ঠিক আছে তাহলে তুমি এগুলো মজা করে তোমার স্টুডেন্টদেরকে একসময় শেখাতে পারবা বা হচ্ছে হলো সেগুলো আবার তুমি পরীক্ষায়ও অ্যাপ্লাই করতে পারবা আর জিনিসগুলো যদি তুমি না শিখো না প্র্যাকটিস করো না মজা করে না পড়ো যদি পড়াশোনাটাকেই বাদ দিয়ে দাও মজা করার কথা তো পরে অনেকে চিন্তা করেছে পড়াশোনাই করবো না তোমার পরিবর্তন ভাগ্যের পরিবর্তন আসবে না তোমাকে ভালো কিছু করতে হলে অবশ্যই পড়াশোনা করতে হবে মানে পড়াশোনা তুমি একটা যে আমাদের সবসময় একটা উদাহরণ আসে ফেসবুকের প্রতিষ্ঠাতা বা হচ্ছে হলো বিল গেটস এরা ভার্সিটি থেকে ড্রপ আউট করেছে ড্রপ আউট হয়ে তারপর হচ্ছে হলো কি তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে যে তারা ফেসবুক অ্যাপ বানানোর জন্য মাইক্রোসফটের মতো কোম্পানি দেওয়ার জন্য বিল গেটসের এদেরকে এরা এক একজন হচ্ছে হার্ভার্ড থেকে ড্রপ আউট তোমার আমার মতো মানে যে কোনো কলেজ থেকে ড্রপ আউট না তাই এদের সাথে কম্পারিজন এইসব আকাশ কুসুম চিন্তা ভাবনা এইসব আউফা মোটিভেশন নিজেকে দেওয়া যাবে না পড়ালেখা করতে হবে তুমি দেখবা যে দুনিয়াতে যারাই মোটিভেশন দিচ্ছে প্রত্যেকে পড়াশোনা করে মোটিভেশন দিচ্ছে কেউ কিন্তু মূর্খ বলদ টাইপের কেউ মোটিভেশন দিচ্ছে না তাদের জন্য তাদের যেই মানে গোলটা ছিল সেটা পূর্ণ করার জন্য তাদের মেধা ছিল মেধা লাগছে মেধা মানে পড়াশোনা জানা লাগছে সেগুলাকে অ্যাপ্লাই করা লাগছে তো তোমারও তো অ্যাটলিস্ট ওই লেভেলে যাইতে হবে তুমি মাত্র 10 পাস একজন মানুষ এসব 10 পাস হয়ে তুমি খুব সহজে কিছু করতে পারবা না 10 পাস হয়ে তুমি তোমার বুদ্ধি কতটুকু এটা তো আমিও জানি আমি তোমার সময়টা পার করে আসছি আমি 10 পাসকে ছোট করছি না আগের দিনে আমাদের পিতামাতারা মানে এসএসসি পাস হইলে অনেক
বুদ্ধিমান ছিলেন, তারা অনেক শিক্ষিত ছিলেন বলে ধরে নেওয়া হতো। তখন সময়ে এগুলা দিয়ে অনেক বড় বড় চাকরি পাওয়া যেত বা হচ্ছে অনেক বড় উদ্যোগ নেওয়া যেত। এখন আর এইসব তোমার এসএসসির সার্টিফিকেটকে কয়েক বছর পর ঝালমুড়িওয়ালাও কিনবে না মনে হচ্ছে আমার, কারণ জেএসসিটা তো কেউ কিনে না। এসএসসিটা ইন্টারেরটাই হচ্ছে আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়। এসএসসি সার্টিফিকেটেরও খুব বেশি ভ্যালু ক্রিয়েট আছে বলে আমার মনে হচ্ছে না আর কি, বা ও ভ্যালু ক্রিয়েট করে না। তাই আমাদেরকে এসএসসি যা হওয়ার হয়ে গেছে, ইন্টারমিডিয়েটে ফোকাস করতে হবে। ইন্টারমিডিয়েটের রেজাল্টকে অনেক বেশি উপরের দিকে নিয়ে যেতে হবে। যে যত বেশি ভালো রেজাল্ট করতে পারবে ইন্টারমিডিয়েটে, তার সামনের দিকে ভালো ভার্সিটিতে যাওয়ার স্কোপ বেশি। ভালো ভার্সিটি থেকে জীবনে সফল হওয়ার সম্ভাবনা আরো বেশি। ভার্সিটি হয়তো তোমাকে মানে অনেক বেশি কিছু দিবে না, বাট একটা মোটিভেশন দিবে। আমি বুয়েটে পড়ছি, বা হচ্ছে আমি ঢাকা মেডিকেল কলেজে পড়ছি, বা হচ্ছে আমি ঢাকা ভার্সিটিতে পড়ছি, এটা তোমাকে একটা মোটিভেশন দিবে। সেখানে অনেক ভালো ভালো স্টুডেন্টদের সান্নিধ্যে থাকবা, চলাফেরাটাও তোমার ওই রকম হবে। বা হচ্ছে হলো তোমার যে জিনিসটা হবে সেটা হচ্ছে হলো তুমি অনেক ভালো ভালো প্রফেসর পাবা, যাদের আন্ডারে অনেক কিছু শিখতে পারবা তুমি। এই জন্য তোমাকে জীবনের জন্য হলেও, মানে শুধুমাত্র পাশ ফেলের জন্য না হলেও, জীবনে ভালো কিছু করার জন্য হলেও, নিজে অনেক কিছু শিখতে হলেও তোমাকে ভালো ভার্সিটিগুলো যেতে হবে। ভালো ভার্সিটি থেকে তোমার হায়ার এডুকেশনের জন্য তুমি আরো বড় ধরনের স্টেপ নিবা ইনশাল্লাহ। তো পড়াশোনাগুলোকে তোমাদের প্র্যাকটিসে থাকতে হবে, শিখতে হবে, এগুলাকে কোনোভাবে অবহেলা করা যাবে না। তো সবাই ভালো থেকো আর সাবধানে থেকো, আমার জন্য দোয়া করবা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি সবসময় বলি আমার জন্য দোয়া করবা। আমার কোনো কাজে যদি তুমি প্লেসড হও, অর্থাৎ তুমি খুশি থাকো বা হচ্ছে তোমার উপকারে আসে, তাহলে সব মানে আমার বাবা আমার জন্য তুমি দোয়া করবা। মানে ওই দুইটা মানুষ যেন মানে আরো অনেকগুলো বছর সুখে শান্তিতে বাস করতে পারেন আমাদের সাথে, আমার সাথে। তোমরাও তোমাদের বাবা মার জন্য দোয়া করবা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এটার দোয়াটা সব প্রতি ওয়াক্ত নামাজের সময় করবা। প্রত্যেকটা মুনাজাতে যেন তোমার বাবা মা থাকেন, কারণ আমরা তাদেরকে বলতে পারি না আমরা তাদেরকে কতটা ভালোবাসি। এই কথাটা বলতে পারি না, বাট আসলে এটা ফিল করি। ঠিক আছে, আমি এখন ভিডিও করছি রাতের প্রায় 4টা বাজে। এই টাইমে আমার পাশে রুমে হচ্ছে আমার আব্বু আম্মু ঘুমাচ্ছেন, বাট তাদেরকে তো আমি বলতে পারছি না তাদেরকে কি পরিমাণ আমি ফিল করছি। আগের ভিডিও তো তোমাদেরকে এই কথাগুলো বলেছি। তো তোমাদেরকে একটা কথাই থাকবে সবসময়, বাবা মার সাথে খুব ভালো বিহেভ করবা, তাদের জন্য দোয়া করবা। আর আমার জন্য দোয়া করতে বললে তোমরা সবসময় আমার বাবা মার জন্য দোয়া করবা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।